নমস্কার, সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। আজকে আপনাদের একটি প্রেমের গল্প শোনাবো। অরুণদের লেখা, লেখকের স্ত্রী। আসুন শুরু করা যাক। গভীর মনোযোগের সঙ্গে লিখছিল অনিল। ঘরের জানালা দিয়ে হু হু করে ধোঁয়া এসে তার লেখার ব্যাঘাত ঘটালো। কোথা থেকে এত ধোঁয়া আসছে তা সে প্রথমে ঠাউর করতে পারল না, কিন্তু ধোঁয়া যখন তার লেখার টেবিলের চারপাশে ছড়িয়ে পড়ল, তার চোখ জ্বালা করতে লাগলো। তখন সে বাধ্য হয়েই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার নায়িকা মমতা তখন প্রেমে হাবুডুবু খাচ্ছে। নায়ক হঠাৎ ঘরে ঢুকে তাকে জাপটে ধরেছে। সেই অবস্থাতেই নায়ক নায়িকাকে ফেলে রেখে অনিল উঠে পড়ল। কয়েক পা এগোতেই তার চোখে পড়ল নায়কের বদলে রাশি রাশি ধোঁয়া জানালা দিয়ে ঘরে ঢুকেছে। লেখার ঘরের পাশেই রান্নাঘর। ধোঁয়ার কুণ্ডলি রান্নাঘরের দিক থেকেই আসছে অনুমান করে অনিল দ্রুত পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে ঠাস করে বন্ধ দরজা খুলে ফেলল। পর মুহূর্তে তার চোখ কপালে উঠল। সে দেখতে পেল তার স্ত্রী মালিনী তার লেখা উপন্যাস প্রেমের স্বর্গ উনুনের তলায় গুজে দিয়ে আগুন ধরাচ্ছে। কি করছো কি? অনিল বলল। দেখতে পাচ্ছ না, প্রেমের স্বর্গ দিয়ে উনুন ধরাচ্ছি, উত্তর দিল মালিনী। সরোষে অনিল দ্রুত পায়ে এগিয়ে গিয়ে উনুনের পাশে রাখা কয়েক কপি প্রেমের স্বর্গ হাতে তুলে নিয়ে চলে যাচ্ছিল। মালিনী বলল, ওগুলো নিয়ে যাচ্ছ কেন? বর্ষাকাল, উনুনের কাঠ ভিজে রয়েছে, উনুন ধরাতে অনেক কাগজ লাগবে। তোমার থান ইটের মতো উপন্যাস দিয়ে সহজেই উনুন ধরে। শাট আপ! থান ইটের মতো উপন্যাস লিখতে আমাকে কত পরিশ্রম করতে হয়েছে জানো? এসব মহৎ উপন্যাসের মূল্য তুমি কি বোঝো? যে বই বাজারে কাটে না উই পোকাই কাটে, তার আবার মূল্য কি? বইগুলো ফেরত দাও বলছি, নইলে আজ রান্না বন্ধ থাকবে কিন্তু। আগেই তো বলেছিলাম, বইয়ের নাম প্রেমের স্বর্গ না রেখে প্রেমের নরক রাখো। আজকাল পাঠকেরা স্বর্গে আগ্রহী নয়, নরকেই তাদের বেশি আগ্রহ। হতে পারে, লেখকেরা বইয়ের নাম আর মলাট দেখে বই কেনে, কিন্তু আমি তো পাঠকের মুখ চেয়ে বই লিখি না। প্রকৃত মহৎ সাহিত্য সৃষ্টি করাই আমার কাজ। হাসছো যে? সাহিত্যিক কাকে বলে জানো? জানবো না কেন, মানুষ মরে ভূত হয়। 3টে ভূত একসঙ্গে মরলে তবে একজন সাহিত্যিক জন্মায়। আমি সাহিত্যিকের স্ত্রী, হাড়ে হাড়ে জানি সাহিত্যিক কি চিজ। বইগুলো ফেরত দেবে কি? নো, কভি নেই, বলে অনিল ফিরে দাঁড়িয়ে মিলিটারি গতিতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। ফিরে এলো নিজের লেখার ঘরে, হাঁড়ি মুখ করে বসে রইল চেয়ারে। নায়িকা মমতা তখনও নায়কের 2 বাহুর মধ্যে বন্দিনী। যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে, কিন্তু সেদিকে আর অনিলের খেয়াল রইল না। লেখায় তার মনই বসল না। তার মনে পড়ল, বড় সাধ করে সে লেখাপড়া জানা বউ ঘরে এনেছিল। ভেবেছিল শিক্ষিত বউ তার সাহিত্য সাধনায় সাহায্য করবে। তখন কে জানতো, স্বামীর যে সাধনার যশ ও অর্থ আনতে পারে না, তাতে সাহায্য করার প্রবৃত্তি খুব কম স্ত্রীরই থাকে। লেখালেখির ব্যাপারটা একবার ধরলে সহজে ছাড়া যায় না। এ কথা কি মালিনী বোঝে না? পায়ের শব্দে অনিলের চিন্তাসূত্র ছিন্ন হলো। ঘাড় ফিরিয়ে দেখল মালিনী এগিয়ে আসছে। উনুনটা বোধহয় ধরেছে। জানালা দিয়ে আগের মতো ধোঁয়া আর আসছে না। অনিলের কাছে এসে মালিনী বলল, চা খাবে? তোমার মাথা খাবো, ফোঁস করে উঠল অনিল। মালিনী বলল, বড্ড শক্ত, খেতে কষ্ট হবে, তার থেকে বরং চা নিয়ে আসছি, কোথাও বেরিও না কিন্তু। যে আমার লেখা উপন্যাস দিয়ে উনুন ধরায়, তার হাতের চা খেতে আমার ঘৃণা হয়। ঘৃণার সঙ্গেই না হয় চায়ের কাপে চুমুক দিও। বয়ে গেছে, চা খাবো না, বলে অনিল হঠাৎ কি মনে করে ঘরের আনলা থেকে একটা পাঞ্জাবি নিয়ে গায়ে গলিয়ে চটি ফটফট করতে করতে বেরিয়ে গেল। রাগের মাথায় রাস্তায় বেরিয়ে অনিল হন হন করে এগিয়ে চলল। কোথায় যাবে কিছুই স্থির করে বেরোয়নি। যেতে যেতে অলোক বর্মনের কথা মনে পড়ল তার। অলোক তার বহুদিনের বন্ধু, নামকরা লেখক, কল্পবিজ্ঞানের বই লিখে জনপ্রিয় হয়েছে। তার লেখা কল্পবিজ্ঞানের গল্প বইগুলি বাজারে ইলিশ মাছের মতো বিক্রি হয়।
পাঠকেরা গোগ্রাসে তার লেখা বই গেলে কি মনে করে অলোকের বাড়িতেই ঢুকে পড়ল অনিল। অলোক তখন আধবোজা চোখে গাঁজার কলকেতে টান দিচ্ছিল। অনিলের পায়ের শব্দে চোখ তুলে তাকালো, বলল, বস বস। অনিল একটা চেয়ারে বসে বলল, তুই গাঁজা টানছিস? অলোক একগাল হেসে বলল, আমি রোজ সকালে ঘণ্টাখানেক গাঁজা টানার পর লিখতে বসি, দারুণ লেখা জমে। অনিল বলল, আমি ভাবছি এবার থেকে তোর মতোই কল্পবিজ্ঞানের কাহিনী লিখব, তাতে অর্থ যশ দুই হবে, বউ আর অবজ্ঞা করবে না। অলোক বলল, যত বড় লেখকই হও, বউয়ের অবজ্ঞা এড়ানো খুব মুশকিল। বউদের কাছে সবচেয়ে বড় লেখককে জানিস কে? যে স্বামী নিয়মিত বউয়ের নামে চেক লিখে তার হাতে দেয়, সেই সবচেয়ে বড় লেখক। অনিল কি যেন বলতে যাচ্ছিল, এমন সময় অলোকের স্ত্রী রমলা ঘরে ঢুকতে ঢুকতে বলল, আমার নামে বন্ধুর কাছে কি নিন্দে করছো? রমলার কণ্ঠস্বর শুনেই অলোক তার গাঁজার কলকেটা খাটের তলায় লুকিয়ে ফেলল। তারপর বলল, আমার ঘাড়ে কটা মাথা, আমি তোমার নিন্দে করব? তোমার নিন্দে আমি করছি না, তোমার প্রশংসাই করছিলাম। বলছিলাম কি, তুমি আমায় কত লেখায় সাহায্য করো, কত আমাকে ইন্সপিরেশন দাও, সেগুলোই বলছিলাম। মিথ্যে কথা বলো না। তোমার কল্পবিজ্ঞানের উদ্ভট লেখায় সাহায্য করতে যাব কেন আমি? আমার কি মাথা খারাপ হয়েছে? মাথার গোলমাল না থাকলে কল্পবিজ্ঞানের কাহিনীর মতো উদ্ভট অবাস্তব গল্প কেউ লেখে না। অলোক রাগ রাগ চোখে বলল, কি বলতে চাও? আমার মাথা খারাপ? আমি পাগল? রমলা মুচকি হেসে বলল, যার বইয়েই পাগলের কল্পনা ছাড়া আর কিচ্ছুটি থাকে না, তাকে কি বলে? আচ্ছা, তুমি অনিলবাবুর মতো উপন্যাস, যেমন প্রেমের স্বর্গ, লিখতে পারো না? কি সুন্দর লেখা! প্রেমের স্বর্গ পড়লে প্রাণখানা জুড়িয়ে যায়। অনিল নড়ে চড়ে বসল, প্রাণে পুলক জাগল। হাসি হাসি মুখে রমলাকে বলল, আমার লেখা আপনার ভালো লাগে বুঝি? খুব ভালো লাগে। প্রেম ভালোবাসার কাহিনী পড়তে পড়তে নিজেকে হারিয়ে ফেলি যেন। প্রেমের স্বর্গ পড়তে পড়তে মনে হচ্ছিল সত্যিই যেন আমি স্বর্গে চলে গেছি। না না, স্বর্গে যাবেন কেন? আপনার মতো সুন্দরী নারীরা স্বর্গে গেলে পৃথিবী তো মরুভূমি হয়ে যাবে। যাক, অপ্রিয়বাদিনী স্ত্রীর সঙ্গে বাস করার থেকে মরুভূমিতে বাস করা অনেক ভালো। এই বলে অলোক গাঁজার কলকেটা খাটের তলা থেকে টেনে বার করতে যাচ্ছিল। অনিল উঠে তার হাত চেপে ধরে বলল, স্ত্রীর সামনে ওসব ছুতে নেই। লেখা খারাপ বললে এত রেগে যাস কেন? আমার স্ত্রী তো আমার লেখা একদমই পছন্দ করে না, তবু আমি রাগি না। ওমা, সে কি? আপনার স্ত্রী আপনার লেখা পছন্দ করে না? এত ভালো লেখা তার ভালো লাগে না? রমলা অবাক চোখে তাকালো। না, সে বলে অলোকের লেখা নাকি আমার লেখা থেকে অনেক ভালো। অলোকের লেখা গল্পের নাকি এমনই টান যে বই শেষ না করে ওঠাই যায় না। ঠিকই বলে, তোর স্ত্রী সমজদার, বলল অলোক। ঘোড়ার ডিম। সাহিত্যের মর্ম মালিনী কিছুই বোঝে না, বোঝে তোর স্ত্রী রমলা দেবী। অনেক কাল তো দেখছি, অনেক ভাগ্য করে এমন স্ত্রী পেয়েছিস। লেখকের এমন স্ত্রী দরকার। তোর মাথা। আমরা পুরনো বন্ধু, অনেককাল আমিও মালিনীকে দেখছি। যেমন রূপ তেমন গুণ। গুণী ও সমজদার বলেই আমার লেখা তার এত ভালো লাগে। অনিল কি যেন একটা বলতে যাচ্ছিল, এমন সময় দরজায় পায়ের শব্দ শোনা গেল। সকলে সেদিকে ফিরে তাকাতেই চোখে পড়ল মালিনী ঘরে ঢুকছে। সে অনিলের কাছে এগিয়ে এসে বলল, আমি আগেই বুঝেছি যে তুমি এখানেই এসেছো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। রমলা বলল, অনিলবাবু যে এখানে এসেছেন তাতে কি হয়েছে? আগে তো তুমিও এ বাড়িতে অলোকের লেখা বই নিতে প্রায়ই আসতে। আমিও অবশ্য অনিলবাবুর বই নিতে তোমাদের বাড়িতে যেতুম। এখন অলোক এনে দেয় বলে প্রতিদিন আর যাওয়া হয় না। যাই হোক, বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। মালিনী অলোকের কাছে গিয়ে বসে অনিলের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, ও আপনার কাছে আমার খুব নিন্দে করছিল, তাই না? অলোক বলল,
আমার কাছে নয়, রমলার কাছে। অনেক পুরুষই পর স্ত্রীর কাছে নিজের স্ত্রীর নিন্দে করে, এটা পুরুষের স্বভাব। এর জন্য আপনি কিছু মনে করবেন না। আমি তো জানি আপনি কত ভালো। ওর তা বোঝার ক্ষমতা নেই। আপনি ওর বন্ধু বলেই বলছি। আমার মতো মেয়ে বলেই ওর সঙ্গে ঘর করে গেল। অন্য কেউ হলে এতদিনে পালিয়ে যেত। যাও না, গেলে হাড় জুড়োই, বলল অনিল। হাড় জুড়াবার আগে চা জুড়িয়ে ঠান্ডা হয়ে যাবে, আগে গরম চা খেয়ে নিন, বলতে বলতে রমলা চায়ের ট্রে হাতে নিয়ে ঘরে ঢুকল। ঘরের প্রত্যেকের কাছে চায়ের ট্রে এগিয়ে নিয়ে গেল। ট্রে থেকে যে যার কাপ তুলে নিল। অনিল চায়ে চুমুক দিয়ে রমলাকে বলল, আপনি কি দারুণ চা করেন, খেলে তৃপ্তিতে মন ভরে যায়। অলোক বলল, চায়ের চিনি কম হয়েছে। চা ভালো করে তোর স্ত্রী মালিনী। অনেক দিন তোদের বাড়ি খেয়েছি, সে তো চা নয়, যেন অমৃত। মেলা ফ্যাচ ফ্যাচ করিস না। কিছুকাল থেকেই দেখছি তুই মালিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিস। ও যে কি চিজ তা ওকে নিয়ে ঘর করলে তবেই বুঝতে পারতিস। তুইও রমলার প্রশংসায় রাবণের মতো 10 মুখ হয়ে আছিস তো। ও যে কি মাল তা আমিই জানি। ওর সঙ্গে ঘর করে আমার হাড়ে দুব্ব ঘাস গজিয়ে গেছে। মেয়েরা কি রত্ন তা তাদের সঙ্গে ঘর না করলে বোঝা যায় না। খুব যাই, বাঁদরের গলায় মুক্তোর হার থাকলে সে কি তার মূল্য বোঝে? কি বললি, আমি বাঁদর? বলে রাগে উঠে দাঁড়ালো অলোক। তারপর একটু থেমে আবার বলল, তোর রমলাকে পছন্দ, আমার ভালো লাগে মালিনীকে। আয় না, বউ বদল করে নি, রাজি আছিস? এবার অনিল উঠে দাঁড়ালো, টেবিলে ঘুষি মেরে বলল, আলবাত রাজি। কিন্তু আমরা রাজি হলেও বউরা কি রাজি আছে? দুই বন্ধু দুজনার বউয়ের দিকে তাকালো। দুই বউ চোখ গোল গোল করে তাদের স্বামীদের দিকে দেখল। অনিল তার বউকে বলল, কি উত্তর দিচ্ছ না কেন? তুমি তো বলো, আমার প্রেমের স্বর্গ পড়ে তোমার গা বমি বমি করে, আমার সঙ্গে ঘর করতে তোমার ঘেন্না হয়। বলো না, অন্য কাউকে বিয়ে করলে সুখে থাকতে। এবার থাকো না, বর বদলে রাজি আছো কি না উত্তর দাও। অমল রমলাকে বলল, মুখখানা অমন ভেটকি মাছের মতো করে দাঁড়িয়ে আছো কেন? আমাদের প্রশ্নের জবাব চাই। আমরা বউ বদল করতে চাই, বুঝেছ? আমাকে ভেটকি মাছ বলে অপমান করার কোনো অধিকার তোমার নেই। ভেবেছ কি যা মুখে আসে তাই বলবে? ঠিক আছে, উত্তর পাবে, তবে এই মুহূর্তে নয়। আমি আর মালিনীদি এই বিষয়ে তোমাদের চোখের আড়ালে আলোচনা করতে চাই। পাশের ঘরে যাচ্ছি, দুজনে ফিরে এসে জবাব দেব। চলো মালিনীদি, বলে রমলা পা বাড়ালো। মালিনী বলল, আমাকে দিদি বলছো কেন ভাই? আমি তো তোমার থেকে বয়সে ছোট। তাই নাকি? দেখে তো মনে হয় না, বলে ঠোঁট বাঁকালো রমলা। তারপর দুজনেই দ্রুত পায়ে পাশের ঘরে চলে গেল। অনিল ও অলোক এক টেবিলের দুপাশে দুটি চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ নীরবতা, আর চোখে দুজন দুজনের মুখের দিকে তাকালো, কিন্তু কেউ কোনো কথা বলল না। শেষে অনিলই মুখ খুলল, ওদের আলোচনা করতে এত দেরি কেন হচ্ছে বলতে পারো? অলোক বলল, দেরি তো হবেই, জীবন মরণ সমস্যা, ভেবে দেখতে সময় লাগবে না? আমার মনে হয় ওরা আমাদের প্রস্তাবে রাজি হবে না। মুখে যতই মডার্ন বুলি ওরাক, স্বামী বদলে ঝট করে রাজি হওয়া কঠিন। মোটেই কঠিন নয়। আজকাল অনেক বই স্বামী বদল করতে ইচ্ছুক, তবে সমাজের চাপে সে কথা মুখ ফুটে বলতে পারে না। তবে হ্যাঁ, আমাদের বউরা একটু সেকেলে, গদের আঠার মতো চিরকাল এক স্বামীর সঙ্গে সেটে থাকতেই মজা পাই। মজা টের পাওয়াচ্ছি। আজ একটা ফয়সালা হয়েই যাবে, বউ বদল করেই ছাড়ব। নিশ্চয়ই করব। রমলা মাছ ছাড়া ভাত খেতে পারে না, তুই একটু খেয়াল রাখিস। তোকে জ্ঞান দিতে হবে না, আগে ওরা রাজি হবে কি না জানাক, তারপর এসব আলোচনা করা যাবে। কিন্তু ওরা এত দেরি করছে কেন? আরে বুঝছিস না, ভীতু ভীতু, পুরনো স্বামী ছাড়তে ভয় পাচ্ছে। পাবেই, হাজার হোক, মেয়ে মানুষ তো। শাড়ির খসখস আওয়াজ শোনা গেল। মালিনী ও রমলা আসছে, দুজনারই মুখ গম্ভীর।
উত্তেজনায় অনিল ও অলোক উঠে দাঁড়ালো। জিজ্ঞাসু দৃষ্টিতে নিজেদের স্ত্রীদের মুখের দিকে তাকালো। রমলা বলল, তোমাদের প্রস্তাবে আমরা দুজনাই রাজি। প্রায় সমস্বরে বলে উঠল অলোক ও অনিল। মালিনী বলল, আমরা স্বামী বদলে রাজি, তবে একটা শর্ত আছে আমাদের। প্রথমে 6 মাসের জন্য আমরা নতুন স্বামীদের সঙ্গে থাকব। যদি 6 মাস তারা আমাদের পরম সুখে রাখতে পারে তবেই আমরা তাদের সঙ্গে চিরকাল থাকব। তা না হলে 6 মাস পরে নতুন স্বামী খুঁজব। তোমরা রাজি তো? রমলা বলল, আজ রাত থেকেই এই নতুন বিবাহ বন্ধন কার্যকরী হোক, এটাই আমাদের ইচ্ছে। তোমরা নিশ্চয়ই অরাজি নও। একটু থেমে রমলা অনিলের দিকে হাত বাড়িয়ে আবার বলল, চলো অনিল, আজ থেকে আমরা নতুন করে ঘর বাঁধি। আমাকে পেলে তুমি নিশ্চয়ই প্রেমের স্বর্গের 2য় খণ্ড লিখতে পারবে। আমি তোমাকে প্রেরণা দেব। মালিনী ও অলোকের দিকে এগিয়ে গিয়ে কি যেন একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অলোক চিৎকার করে উঠল, আমার বউকে কেউ নিয়ে গেলে তাকে মেরে তক্তা বানিয়ে দেব। একটু থেমে সে ছুটে গিয়ে রমলার হাত ধরে বলল, আমি তোমায় কথা দিচ্ছি, তোমায় খুব সুখে রাখব। কাল থেকে আমি আর কল্পবিজ্ঞানের গল্প লিখব না, প্রেমের গুতো নামে একটা নতুন উপন্যাস লেখা শুরু করব। সে লেখা অনিলের প্রেমের স্বর্গ থেকে অনেক ভালো হবে। তুমি যেও না, দেখে নিও, অনেক ভালো হবে। অনিল মালিনীর কাছে গিয়ে ভেজা গলায় বলল, মালু, তুমি এত নিষ্ঠুর! আমাকে ছেড়ে অলোকের সঙ্গে চলে যেতে রাজি হলে কি করে? মুখে যাই বলি, আমার বুকে যে তোমার জন্য প্রেমের ফল্গুস্রোত বয়ে চলে, তা কি তুমি বোঝো না? না, ছোট্ট করে জবাব দিল মালিনী। এবার বুঝবে, প্রেমের স্রোতে আমরা দুজনে জীবন সাগরে ভাসব। লক্ষ্মীটি, ঘরে ফিরে চলো। অনিল মালিনীকে হাত ধরে টানতে টানতে দরজার বাইরে বেরিয়ে গেল। অলোক ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে রমলার দিকে এগিয়ে গেল। ধন্যবাদ। আবার আসবো অন্য একটি গল্প নিয়ে।